গভীর রাতে এক অচেনা বিদেশি লোক থানায় এসে জানায় রোড অ্যাক্সিডেন্টে তার প্রেগনেন্ট স্ত্রী গায়েব হয়ে গেছে। এরপর থেকে স্ত্রীকে খুঁজতে লোকটা জঙ্গলের মধ্যে একটা ভুতুড়ে বাড়িতে থাকতে শুরু করে। তবে সেই গ্রামের লোকজনের হাবভাব একদমই অন্যরকম। লোকটা যতই তার স্ত্রীকে খোঁজার চেষ্টা করে ততই গ্রামে অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। কখনো হঠাৎ জঙ্গলে বীভৎস লাশ পাওয়া যায়, কখনো কারো বাড়িতে আগুন লেগে যায়, আবার কখনো ২ বছর আগে মারা যাওয়া লোকের কঙ্কাল থেকে মাথার খুলি হারিয়ে যায়। সবাই ভাবছে এসব হয়তো কোনো অশরীরী আত্মার কাজ। তবে গল্প যত সামনে এগোয় ততই নতুন নতুন রহস্য বেরিয়ে আসে, যেটা কেউ কখনো কল্পনাও করতে পারবে না। আসলেই কি কোনো অতৃপ্ত আত্মা রয়েছে, নাকি সবকিছু কারো প্রতিশোধে জ্বলতে থাকা মনের কল্পনা? সেটাই আমরা জানতে পারবো আজকের এই অসাধারণ মালায়ালাম সাইকো থ্রিলার মুভিতে, যার নাম রওসাক। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। গভীর রাতে লুক অ্যান্থনি নামের একজন লোক গ্রামের পুলিশ স্টেশনে তার স্ত্রীর মিসিং কমপ্লেন করতে এসেছে। তারা দুজন দুবাই থেকে এখানে ঘুরতে এসেছিল, কিন্তু অচেনা পাহাড়ি রাস্তায় আচমকা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে অ্যান্থনি অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে সে দেখে তার স্ত্রী সোফি গাড়িতে নেই। অনেক খোঁজার পরেও তাকে না পেয়ে সে পুলিশ স্টেশনে এসেছে। তার কথা মতো পুলিশ এবং গ্রামবাসী মিলে পুরো জঙ্গলটা তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু সোফির একটা জুতো ছাড়া আর কিছুই পাওয়া যায় না। এমনিতেই সেই জঙ্গলে বাঘ এবং চিতার সংখ্যা বেশি ছিল। তাই ২ দিন পর পুলিশ আর গ্রামবাসী সোফিকে খোঁজার হাল ছেড়ে দেয়। তারা ধরে নেয় সোফিকে হয়তো কোনো বন্যপ্রাণী খেয়ে ফেলেছে, কিন্তু অ্যান্থনি কিছুতেই আশা ছাড়ছে না। এই কষ্টের সময় গ্রামবাসীদের মধ্যে একমাত্র বালান নামের একজন তার সাথে রইল। অ্যান্থনির বিশ্বাস সে তার স্ত্রীকে খুঁজে পাবেই। তবে পুলিশের উপরে তার আর কোনো ভরসা নেই। সে ঠিক করে যতদিন না সোফিকে পাওয়া যাচ্ছে অ্যান্থনি এই গ্রামেই থাকবে। জঙ্গল আর পাহাড়ে ঘুরে ঘুরে সে পাগলের মতো সোফিকে খুঁজতে থাকে। তার থাকার কোনো জায়গা নেই, তাই নিজের ভাঙা গাড়িতেই সে রাত কাটায়। থানায় গিয়ে বারবার একই কথা বলায় একসময় পুলিশরাও তার প্রতি খুবই বিরক্ত হয়ে ওঠে। এভাবে প্রায় ৩ মাস কেটে যায়। এরই মধ্যে একদিন বালানের সাথে রেস্ট্রিক্টেড এরিয়াতে ক্যাম্পিং আর মদ খাওয়ার জন্য অ্যান্থনিকে এক রাত জেলেও কাটাতে হয়। এরপর বালান তাকে জঙ্গলের মাঝে একটা পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সে বলে, স্যার, এই গ্রামে থাকতে হলে নিজের বাড়ি প্রয়োজন, তাহলে কেউ আপনাকে কিছুই বলতে পারবে না। এই বাড়িটা আমার বড় ছেলে দিলীপ খুব শখ করে তৈরি করেছিল, কিন্তু ওর অ্যাক্সিডেন্টে মৃত্যুর পর বাড়িটা খালি পড়ে আছে। আপনি চাইলে এই বাড়িটা কিনে নিতে পারেন। তবে বালানের মেয়ে জামাই শশাঙ্ক বলে, গ্রামের মানুষেরা বলাবলি করে দিলীপের আত্মা নাকি এই বাড়িতেই ঘুরে বেড়ায়, কিন্তু অ্যান্থনি এসব ভূতের গল্পে একদমই ভয় পায় না। তাই এই সুযোগে সে ৪৫ লক্ষ টাকায় বাড়িটা কিনে ফেলে। কিন্তু এই ব্যাপারটা গ্রামের লোকজনের কাছে বেশ অদ্ভুত লাগে, কারণ এমন একটা ভুতুড়ে বাড়ি কেউ এত টাকা দিয়ে কেন কিনবে? এদিকে টাকা পেয়েই বালান নিজের পরিবার ছেড়ে দূরে কোথাও চলে যাওয়ার প্ল্যান করে, কারণ তার ছেলে মেয়ে বা স্ত্রী কেউই তাকে পাত্তা দেয় না। তাই বালান চলে যাওয়ার সময় নিজের স্কুটি পুকুরে ফেলে দিয়ে যায়, যাতে সবাই ভাবে যে সে মারা গেছে। কিন্তু এই ওভার স্মার্টনেসই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। এদিকে অল্প কিছু জিনিস জোগাড় করে অ্যান্থনি দিলীপের বাড়িতে গিয়ে ওঠে। তবে ঢোকার আগে সে নেমপ্লেট থেকে দিলীপের নামটা ভেঙে ফেলে দেয়। রাতের আগেই সে থাকার মতো করে সবকিছু পরিষ্কার করে নেয়। এরপর অ্যান্থনি অদ্ভুত একটা মুখোশ পরে সোফায় বসে পড়ে। তার সামনে রাখা একটা খালি চেয়ার, যেন সে কারোর জন্য অপেক্ষায় আছে। এদিকে অ্যান্থনির এই বাড়িতে ওঠার পর থেকেই গ্রামের কিছু মানুষের সন্দেহ বেড়ে গেছে। বিশেষ করে সতীশ নামের একজন লোক অ্যান্থনির প্রতি দারুণ সন্দিহান হয়ে ওঠে। সে তার বান্ধবী আম্বুকেও অ্যান্থনির ব্যাপারে বারবার সাবধান করে দেয়। আম্বু খুবই গরিব আর একা একটা মেয়ে। সে অ্যান্থনির বাড়িতে মাঝে মাঝে কাজ করতে চায়। সতীশ ভাবে অ্যান্থনি হয়তো বড় কোনো ফ্রড বা ক্রিমিনাল।
তা না হলে দুবাই থেকে একজন লোক হঠাৎ করেই এই গহীন গ্রামে এসে কেন থাকতে যাবে? তার স্ত্রী হারানোর গল্পটা কি আসলে সত্যি নাকি পুরোটাই একটা বানানো গল্প? এই চিন্তাগুলোই সতীশের মাথায় সারাক্ষণ ঘুরপাক খেতে থাকে। এরপর একদিন গ্রামের এক পুলিশ অফিসার আশরাফ হঠাৎই জঙ্গলের মধ্যে একটা ডেড বডি খুঁজে পায়। এই বডিটা হলো সেই হতভাগ্য বালানের বডি। কেউ তার মাথা একদম থেতলে দিয়ে তাকে খুব নির্মমভাবে খুন করেছে। তবে তার সাথে থাকা টাকার ব্যাগটা মিসিং। এই ঘটনার কারণে পুরো গ্রামে একেবারে শোরগোল পড়ে যায়। সবারই মনে মনে সন্দেহ যায় গ্রামে নতুন আসা অ্যান্থনির ওপরে। সবাই ভাবে অ্যান্থনি হয়তো টাকা হাতানোর জন্য বালানকে খুন করেছে। তবে অ্যান্থনির টার্গেট ছিল একদমই অন্য কিছু। সে বালানের মেঝো জামাই শশাঙ্কের সাথে খুব স্বাভাবিকভাবেই দেখা করতে যায়। অ্যান্থনি তাকে বলে বালানের খুনিকে খুঁজে সে ওই টাকাগুলো তাদেরকে উদ্ধার করে দেবে। তবে এই কথাটা বলার সময় অ্যান্থনি শশাঙ্ককে খুব ভালোভাবে লক্ষ্য করে। এরপর অ্যান্থনি একটু আড়ালে যেতেই শশাঙ্ক গিয়ে ছোট্ট একটা ড্রাম চেক করে। ওই নোংরা ড্রামের ভেতরেই বালানের সেই টাকা ভর্তি ব্যাগটা লুকানো আছে। অর্থাৎ বালানের মার্ডারের পেছনে শশাঙ্কের হাত রয়েছে। বালানের শ্রাদ্ধের দিন অ্যান্থনি বালানের বাড়িতে আসে। দিলীপের বউ সুজাতাও আজ এই বাড়িতে এসেছে। স্বামীর মৃত্যুর পর থেকে সুজাতা নিজের বাপের বাড়িতেই থাকে। দিলীপ ওকে প্রচণ্ড ভালোবাসত। তার বাড়ি, বিজনেস সবকিছু সুজাতার জন্যই করেছিল। কিন্তু বালানের স্ত্রী সীতা তার পুত্রবধূ সুজাতাকে একদমই পছন্দ করত না। বর্তমানে সুজাতা দিলীপের কাজু বাদামের বিজনেসটা একাই সামলায়। তবে লোকসানের কারণে বেতন দিতে না পারায় ফ্যাক্টরির শ্রমিকেরা স্ট্রাইকে বসেছে। সীতার সাথে কথা বলে অ্যান্থনি জানতে পারে গ্রামে তাদের পরিবারের যথেষ্ট সম্মান আছে, বিশেষ করে তার ছেলে দিলীপের। এলাকার সবাই এখন সীতাকে দিলীপের মা বলে সম্বোধন করে। সেদিন সন্ধ্যায় অ্যান্থনির সাথে কাজের মেয়ে আম্বুকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। কিন্তু অদ্ভুতভাবে রাতে তার ঘরে বিকট শব্দে একটা অ্যালার্ম বেজে ওঠে। অ্যান্থনির মনে হয় সে যেন অন্য কারো বাড়িতে এসে আটকে পড়েছে। এবার ঠিক তার পেছনে একটা আত্মার মতো মহিলার ছায়া এসে আবির্ভূত হয়। সবকিছু দেখে অ্যান্থনি খুবই কনফিউজড হয়ে যায় যে কোনটা বাস্তব আর কোনটা তার হ্যালুসিনেশন সেটা সে বুঝতেই পারছে না। এই মহিলার ছায়া কি সত্যিই ভূত নাকি অ্যান্থনির সাইকোলজিক্যাল ট্রমা? সে পাগলের মতো এদিক ওদিক ঘুরতে থাকে। তবে আম্বুর বয়ফ্রেন্ড সতীশ লুকিয়ে তাকে আর অ্যান্থনিকে একসাথে দেখে ফেলে। পরের দিন সকালে এটা নিয়ে দুজনের মধ্যে খুবই কথা কাটাকাটি হয়। এদিকে পুলিশের মনেও অ্যান্থনিকে নিয়ে সন্দেহের দানা বেঁধেছে। একটা লোক শুধু শুধু দুবাই থেকে এত দূরে গ্রামে কেন এলো? তার সব ডকুমেন্ট জেনুইন, কিন্তু স্ত্রী হারিয়ে গেছে, এটা কি আদৌ সত্যি নাকি সাজানো নাটক? এদিকে শশাঙ্কের সেই স্টোরেজে আগুন লেগে যায় যেখানে টাকার ব্যাগটা রাখা ছিল। সকালেই বালানের ছোট ছেলে অনিল এলে শশাঙ্ক জানায় নিশ্চয়ই অ্যান্থনি তাদের এখানে আগুন লাগিয়ে দিয়েছে, হয়তো সে সবকিছু জেনে গেছে। আসলে সেদিন বালানে টাকা নিয়ে পালানোর সময় অনিল শশাঙ্কের থেকে টাকার লেনদেনের ব্যাপারটা জানতে পেরে ওর বাবাকে ধরে ফেলে। টাকার ভাগ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হলে রাগের মাথায় অনিল বালানকে মেরে ফেলে। এরপর অনিল এবং শশাঙ্ক বডি লুকোতে গেলে সেখানে একটা গাড়ি চলে আসায় তারা দুজন বালানের বডিটা সেখানেই ফেলে রেখে পালিয়ে যায়। সেদিন থেকে টাকার ব্যাগটা শশাঙ্কের কাছে লুকানো ছিল। তারা ভাবে হয়তো অ্যান্থনি টাকার ব্যাগ চুরি করে নিয়ে গেছে। তাই রাতের বেলা অনিল আর শশাঙ্ক অ্যান্থনির বাড়িতে টাকার ব্যাগ চুরি করতে ঢোকে। তারা ভেবেছে অ্যান্থনিকে বোকা বানানোটা খুবই সহজ হবে, কিন্তু তারা তো জানতো না অ্যান্থনি আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে। সে অন্ধকারে দুজনকে ধরে এমনভাবে মারে যে তারা কোনো রকমে প্রাণ নিয়ে পালিয়ে আসে। শশাঙ্ক কোনো রকমে বেঁচে গেলেও অনিল পালানোর সময় হাইওয়েতে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্টের শিকার হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হলে পুরো পরিবারে শোকের ছায়া নেমে আসে। সেদিন হসপিটালেই অ্যান্থনি প্রথমবার দিলীপের স্ত্রী সুজাতাকে দেখতে পায়। অ্যান্থনি কিছু একটা ভেবে চুপচাপ সুজাতার দিকে এগিয়ে যায়, যেন তার মাথায় কোনো একটা প্ল্যান চলছে। সুজাতার সাথে প্রাথমিক পরিচয় পর্ব সেরে হঠাৎই অ্যান্থনি সুজাতার সাথে ফ্লার্ট করা শুরু করে।
এর কিছুদিন পর সীতা লুকিয়ে অ্যান্থনির সাথে দেখা করে জানায় দিলীপের ফ্যাক্টরিটা বন্ধ হতে চলেছে। লোকসানে জর্জরিত শ্রমিকেরা আন্দোলনে বসে আছে। এদিকে অনিলের চিকিৎসা টাকাও প্রায় শেষের দিকে। তাই সীতা প্রস্তাব দেয়, কোম্পানি যেহেতু সীতা আর সুজাতা দুজনের নামে আছে, তাই সীতার শেয়ার বন্ধক রেখে অ্যান্থনি যেন তাকে কিছু টাকা ধার দেয়। অ্যান্থনি প্রথমে রাজি না হলেও যখন সে জানতে পারে কোম্পানিটা দিলীপের ভীষণই প্রিয় ছিল এবং সে বেঁচে থাকলে কখনোই সেটা বিক্রি করত না, তাই অ্যান্থনি সুজাতার সাথে কথা বলে ফ্যাক্টরি বন্ধ হওয়ার ভয় দেখিয়ে সীতার অর্ধেক শেয়ার কিনে নেয়। তবে এত কিছুর মাঝেও সতীশ ঠিকই অ্যান্থনির উপরে নজর রাখছিল। অ্যান্থনিকে জব্দ করতে সে পুরো গ্রামে সোফির মিসিং পোস্টার লাগিয়ে দেয়। এদিকে পুলিশ সেটা অ্যান্থনির কাজ ভেবে আরও বেশি ক্ষেপে যায়। একদিন আম্বু অ্যান্থনির সাথে দেখা করতে আসে। আম্বু হেসে অ্যান্থনিকে বলে, স্যার, আপনিও তো আমার মতোই একা মানুষ। এটা শুনে অ্যান্থনি হেসে উঠলে দেখা যায় ওর কাঁধে একটা মহিলার হাত। আম্বু তাকে সতীশের ব্যাপারে সাবধান করে বলে, স্যার, সতীশ আপনাকে নিয়ে সন্দেহ করছে। আপনার এই গ্রামে আসা, দিলীপের বাড়ি কেনা আর এখন দিলীপের ফ্যাক্টরির শেয়ারও কিনেছেন। আপনার নাকি সুজাতার উপরেও নজর আছে। ব্যাপারগুলো সতীশ ভালো চোখে দেখছে না। তবে অ্যান্থনি এসব নিয়ে কিছুই না বলে আম্বুকে তার বাড়িতে নামিয়ে দিয়ে সেই ৪৫ লক্ষ টাকা আম্বুকে দিয়ে দেয়। এরপর দিলীপের মৃত্যুবার্ষিকীর দিন অ্যান্থনি সীতার সাথে দেখা করে। ২ বছর আগে দিলীপ মারা গেছে, কিন্তু সীতা এখনো দিলীপের জন্য কাঁদে। তার মনে হয় দিলীপ কোথাও যায়নি। ওর ওই বাড়ি, ফ্যাক্টরি আর স্ত্রীর কাছে সে আজও বেঁচে আছে। তবে এই কথাগুলো শুনে অ্যান্থনি হঠাৎই উঠে পড়ে। তার মুখ দেখে মনে হচ্ছে তার ভেতরে কোনো চাপা কষ্ট আর প্রতিশোধের আগুন জ্বলছে। সেদিন বাড়ি ফেরার পথে সতীশ অ্যান্থনির গাড়িটা পাংচার করে তার উপরে অ্যাটাক করে, কারণ আম্বুকে সকাল থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে অ্যান্থনি সতীশকে মারতে চায় না, শুধু বলে, তোমার জন্য একটা জিনিস আছে। কিন্তু এরই মধ্যে সতীশ অ্যান্থনির মাথায় মেরে তাকে অজ্ঞান করে ফেলে। তবে তখনই আম্বু তাকে ফোন করে জানায় সে একদম নিরাপদে আছে। সতীশ বুঝতে পারে সে অযথাই অ্যান্থনিকে মেরেছে, তাই সে অ্যান্থনিকে হসপিটালে নিয়ে যায়। এদিকে ডাক্তার সুজাতাকে কল করে অ্যান্থনির খবর দিলে তাকে না চাইতেও হসপিটালে আসতে হয়, কারণ গ্রামে অ্যান্থনির নিজের বলতে কেউ ছিল না। অ্যান্থনির জ্ঞান ফিরলে সে পুলিশকে সতীশের নাম বলে না। সে বলে কেউ তাকে পেছন থেকে মেরেছে এবং সে নাকি আক্রমণকারীর মুখ দেখতে পায়নি। তার আঘাত বেশি গুরুতর না হওয়ায় ডাক্তার অ্যান্থনিকে ডিসচার্জ করে দেয়। এরপর সুজাতা তাকে বাড়ি নিয়ে আসে, কিন্তু অ্যান্থনি সুজাতার সাথে ঘনিষ্ঠ হতে গেলে সুজাতা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে তখনই ঘটে অদ্ভুত এক ঘটনা। অ্যান্থনির শরীরের লোম হঠাৎই দাঁড়িয়ে যায় এবং এক অদৃশ্য শক্তি ওকে প্রচণ্ড জোরে ঘুষি মেরে ছুঁড়ে ফেলে দেয়। অদৃশ্য শক্তিটা তাকে বারবার আঘাত করতে থাকে, কিন্তু এত মার খাওয়ার পরেও অ্যান্থনি হেসে বলে, কি রে, অবশেষে তোকে আসতেই হলো। এদিকে ঘটে যায় আরেকটা ভয়ঙ্কর ঘটনা। দিলীপের কবরে জল জমে সেটা নষ্ট হয়ে গেছে। সেখান থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে। তাই নতুন করে কবর বানানোর জন্য দিলীপের হাড়গোড় বের করলে দেখা যায় দিলীপের কঙ্কাল থেকে মাথার খুলিটা মিসিং। এতে পুরো গ্রামে হইচই পড়ে যায়। এই ঘটনার একদিন পর অ্যান্থনি বাড়িতে একা বসে বিড়বিড় করে কাউকে উদ্দেশ্য করে বলছে, যেটা বুঝলাম, কাছের মানুষদের কষ্ট দিলে তোর খুবই কষ্ট হয়, তাই না? হাসতে হাসতে সে সিগারেটের ছাই ফেললে এবার দেখা যায় টেবিলে রাখা আছে দিলীপের মাথার খুলি। অ্যান্থনি দিলীপের মাথার খুলিটাকে অ্যাশট্রে বানিয়েছে। আসলে কিছুদিন আগেই অ্যান্থনি কবর খুঁড়ে দিলীপের মাথার খুলিটা বের করে এনেছিল। এটা থেকেই বোঝা যায় হয়তো দিলীপের সাথে অ্যান্থনির পুরনো কোনো সম্পর্ক রয়েছে। দিলীপের প্রতি তার লুকোনো কোনো ক্ষোভ রয়েছে। পরদিন সুজাতা কাজে না এলে অ্যান্থনি সুজাতার খোঁজ নিতে তার বাড়িতে আসে। সুজাতার মায়ের থেকে জানতে পারে সুজাতার বাবা অসুস্থতার কারণে এখন হাঁটাচলা করতে পারে না, তাই তাদের সাথে থেকে সুজাতার জীবনটাও নষ্ট হয়ে যাচ্ছে। এই কথা শুনে আচমকাই অ্যান্থনি সুজাতাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে। সুজাতার মা এতে এক কথায় রাজি এবং বিয়ের জন্য সুজাতা রাজি না হলেও মা তাকে জোর করতে থাকে। মা বলে এতে ওর জীবনটাও বাঁচবে, তার সাথে ফ্যাক্টরিটাও হাতছাড়া হবে না। এদিকে অ্যান্থনি বাইরে দাঁড়িয়ে কথাগুলো শুনে হাসতে থাকে।
সুজাতার মা রাজি দেখে অ্যান্থনি এবার সীতাকেও খবরটা জানিয়ে আসে, কিন্তু সীতা ব্যাপারটায় একটুও খুশি হয় না। সে চায় সুজাতা যেন সারা জীবন দিলীপের বিধবা হয়েই থাকে। এইদিকে অ্যান্থনি থানায় গিয়ে পুলিশকে জানিয়ে দেয় ওর মনে পড়েছে সেদিন সতীশ সীতাকে বাড়ি ফেরার পথে আক্রমণ করেছিল। এরপর সতীশকে থানায় ডাকা হলে সে তার দোষ স্বীকার করতে বাধ্য হয়। তাই পুলিশ সতীশকে কয়েকদিনের জন্য জেলে ঢুকিয়ে দেয়। এই সুযোগে অ্যান্থনি সুজাতাকে বিয়ে করে ফেলে। তবে বাসর রাতে হঠাৎই সে বিড়বিড় করে বলতে থাকে, "কিরে, দেখ কেমন মজা! এসব দেখে তোর ভেতরটা জ্বলছে নাকি? দেখতে থাক, তোর জন্য আরো অনেক কিছু আছে।" বিয়ের পরের দিন সুজাতা অ্যান্থনিকে না বলেই কাজে গেছে দেখে অ্যান্থনিও গাড়ি নিয়ে ফ্যাক্টরির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সবসময়ই সে সুজাতার কাছাকাছি থাকার চেষ্টা করছে। অ্যান্থনি চায় সুজাতা কয়েকদিন কাজ থেকে ছুটি নিক। তাই পরের দিন সুজাতা যাতে অফিসে যেতে না পারে তাই অ্যান্থনি তার গাড়িটা লক করে রাখে। কিন্তু তারপরেও সুজাতা ফ্যাক্টরিতে চলে যায়। সেদিন সীতা, অনিল এবং উকিল জোসেফকে নিয়ে ফ্যাক্টরিতে আসে। অনিল সঙ্গে করে কয়েকজন গুন্ডাও নিয়ে এসেছে। উকিল জোসেফ বলে দিলীপ সুজাতার নামে ফ্যাক্টরির অর্ধেক অংশ লিখে দিয়েছিল, কিন্তু দ্বিতীয় বিয়ের পর সুজাতা আর ফ্যাক্টরির অংশীদার হতে পারবে না। তাই ওর অংশটা এখন সীতার নামে করতে হবে। কিন্তু সুজাতা পরিষ্কার জানিয়ে দেয় দিলীপের মৃত্যুর পর ফ্যাক্টরির কোনো কাজেই দিলীপের বাড়ির কেউই আসেনি, শুধু সময় মতো লাভের ভাগ নিয়ে গেছে। তাই ফ্যাক্টরির কোনো অংশই সে ওদের দেবে না। এই নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা লাগলে অ্যান্থনি আবারও বিড়বিড় করে কাকে যেন বলে, "আমি জানি তুই এখানেই আছিস, সামনে এসে দেখ তোর নিজের লোকেরা কিভাবে ঝগড়া করছে। কি রে, আসবি না?" তখনই দেখা যায় মুখোশ পরা এক আত্মা সুজাতার পাশে দাঁড়িয়ে এক দৃষ্টিতে অ্যান্থনির দিকেই তাকিয়ে আছে। তবে তাকে অ্যান্থনি ছাড়া আর কেউ দেখতে পাচ্ছে না। ওকে দেখেই অ্যান্থনি বাঁকা হাসি দিয়ে বলে, "ওয়েলকাম ব্যাক।" তখনই গুন্ডারা অ্যান্থনির ওপরে অ্যাটাক করলে অ্যান্থনি সবাইকে মেরে উকিল সহ বাকিদের তাড়িয়ে দেয়। তবে সুজাতার মনে একাধিক প্রশ্ন। অ্যান্থনি প্রথমে দিলীপের ফ্যাক্টরির অংশীদার হলো, অনিলকে মারপিট করে ভাগালো, কিন্তু কিছুদিন পর সে নিজেই আবার ফ্যাক্টরির অংশ অনিলকে হস্তান্তর করে দেয়, যাতে অনিলদেরও ফ্যাক্টরির লসের দায়ভার বহন করতে হয়। তাহলে অ্যান্থনি আসলে কি করতে চাইছে? এদিকে কনস্টেবল আশরাফও অ্যান্থনির কাজকর্ম নিয়ে বেশ চিন্তিত। এরপর একদিন সুজাতা বাপের বাড়ি পালিয়ে এসে মাকে বলে অ্যান্থনির সাথে বিবাহিত জীবন কাটানো তার পক্ষে কিছুতেই সম্ভব নয়, কারণ তার মনে হচ্ছে ওই লোকটা তার উপরে কোনো পূর্ব শত্রুতার বদলা নিচ্ছে। সুজাতা একবার সাহস করে অ্যান্থনিকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে অ্যান্থনির হঠাৎই হাতের লোম দাঁড়িয়ে যায়। সে দেখে সুজাতার পেছনে দাঁড়িয়ে সেই আত্মাটা রাগে ফুঁসছে। তখনই সেখানে আশরাফও চলে আসে। সে বেশ কিছুদিন ধরে নিজেই তদন্ত করে অ্যান্থনি এবং দিলীপ সম্পর্কিত বেশ কিছু তথ্য খুঁজে পেয়েছে। আর এখানেই জানা যায় এই গল্পের আসল টুইস্ট। দিলীপ কাজের সূত্রে 2 বছরের জন্য দুবাই গিয়েছিল। দুবাই থেকে ফিরে তার বিশাল বাড়ি, ফ্যাক্টরি আর ব্যয়বহুল জীবন দেখে মনে হতো দুবাইয়ে দিলীপের লটারি লেগেছে। তবে গ্রামে আগে থেকে দিলীপের পরিচয় ছিল চোর হিসেবে। প্রথমে তার ওপর সন্দেহ না হলেও একদিন লোকাল পেপারে দিলীপের এক পার্টনার মোহনের হত্যার খবর আসে। মোহন দুবাইয়ে কারো বাড়িতে চুরি করতে ঢুকেছিল, কিন্তু বাঁচার জন্য সে বাড়ির মহিলাকে মেরে পালাতে গেলে মহিলার স্বামী মোহনকে গলা টিপে হত্যা করে। পুলিশি বয়ানে মহিলার স্বামী বলেছিল তাদের ঘরে একজনই চোর ঢুকেছিল। সেই সূত্র ধরে আশরাফ মোহনের বাড়িতে গিয়ে অ্যান্থনির ছবি দেখালে জানতে পারে কিছুদিন আগেই অ্যান্থনি তাদের বাড়িতে এসেছিল। মোহনের বাড়ির লোকেরা জানায় সেদিন মোহন একা নয়, বরং ওর সাথে দিলীপও ছিল। দিলীপই খুন করে সব টাকা চুরি করে পালিয়েছিল এবং সেই টাকা দিয়ে গ্রামে এসে বিলাসিতা শুরু করে। সবথেকে বড় রহস্য হলো দুবাইয়ের বাড়িতে মৃত মহিলার নাম ছিল সোফি এবং যে মোহনকে হত্যা করেছিল সে আর কেউ নয়, স্বয়ং অ্যান্থনি। অর্থাৎ অ্যান্থনি গ্রামে নিজের স্ত্রীকে খুঁজতে আসেনি, বরং চুরি যাওয়া টাকার কারণে এসেছে। কিন্তু আশরাফের কথা শুনে অ্যান্থনি হেসে বলে দিলীপ যে পরিমাণ টাকা চুরি করে এখানে এসেছিল তার থেকে বাড়ি, ফ্যাক্টরি বানালেও ওই টাকার মোটে 20% দিলীপ খরচ করতে পেরেছে।
এটা ভেবে অ্যান্থনি গ্রামে এলেও টাকা ফেরত না পেয়ে সে সুজাতাকে ফাঁসায়। সে ভেবেছিল সুজাতা হয়তো বাকি টাকা কোথায় আছে সেটা জানে। এত টাকার কথা শুনে আশরাফ অ্যান্থনিকে প্রস্তাব দেয়, অ্যান্থনি যদি তাকে বড় অঙ্কের টাকা দেয় তাহলে সে ব্যাপারে চুপ থাকবে, কিন্তু যদি সে রাজি না হয় তাহলে এই ঘটনার সাথে বালানের হত্যা কেসেও অ্যান্থনিকে ফাঁসিয়ে দেবে। এবার যদি অ্যান্থনি আশরাফকে মেরেও ফেলে তাহলেও এই কেসের একটা কপি সে লুকিয়ে রেখেছে, যেটা ঠিক সময় মতো সবার সামনে বেরিয়ে আসবে। তবে সব রহস্য এখানেই শেষ নয়, কারণ শুধুমাত্র টাকার জন্য অ্যান্থনি এত কিছু করেনি। সেই রাতে অ্যান্থনির দুবাইয়ের বাড়িতে দিলীপ সোফিকে আঘাত করে টাকা চুরি করে পালানোর পর অ্যান্থনি সোফিকে নিয়ে হসপিটালে যাওয়ার পথেই সে মারা যায়। তবে সেদিন শুধু সোফি নয়, বরং তার পেটে থাকা বাচ্চাটাও মারা গিয়েছিল। অ্যান্থনি এই ঘটনা সহ্য করতে না পারায় সে স্কিজোফ্রেনিয়া নামক মানসিক রোগের শিকার হয় এবং তাকে মেন্টাল হসপিটালে ভর্তি করা হয়। সময়ের সাথে সাথে সে সুস্থ হয়ে উঠলেও সবসময়ই সেই রাতের ঘটনাটা তার মাথায় ঘুরত। তার মনে হতো সেদিন একটু চেষ্টা করলেই হয়তো সে সোফিকে বাঁচাতে পারত। সোফির মৃত্যু নিয়ে তার সারাক্ষণই অনুতাপ হতো। এরপর থেকে অ্যান্থনির আশেপাশে যে মেয়েটির আত্মাকে দেখা যেত সেটা ছিল আসলে সোফিরই আত্মা। এক সময় প্রতিশোধের আগুনে জর্জরিত অ্যান্থনি প্ল্যান মাফিক দিলীপের গ্রামে আসে, তবে টাকার জন্য নয়, বরং সে এসেছিল দিলীপের ওপর বদলা নিতে। কিন্তু যখন জানতে পারে দিলীপ অ্যাক্সিডেন্টে মারা গেছে, তখন জীবদ্দশায় দিলীপের ওপর বদলা নিতে না পেরে সে তার আত্মার ওপর বদলা নেয়ার সিদ্ধান্ত নেয়। তাই অ্যান্থনি দিলীপের ভালোবাসা এবং তার সাথে জড়িত সব জিনিস একে একে ধ্বংস করতে শুরু করে। দিলীপের কবর, ফ্যাক্টরি, বাড়ির লোক এবং স্ত্রী সুজাতার ওপর তার নজর পড়ে। সে গ্রামের প্রতিটা মানুষের মন থেকে দিলীপ নামটা মুছে ফেলতে চায়। তবেই অ্যান্থনির প্রতিশোধের জ্বালা মিটবে। এদিকে আশরাফ পৌঁছে যায় দিলীপের বাড়ি, কারণ তার সন্দেহ বাড়ির লোকেরাই দিলীপের চুরির টাকা লুকিয়ে রেখেছে। সে তাদেরকেও প্রস্তাব দেয়, তার কাছে দিলীপের বিরুদ্ধে সব প্রমাণ আছে, তাই টাকার ভাগ তাকে দিলে আশরাফ মুখ বন্ধ রাখবে। তবে এমন যদি না হয় তাহলে গোটা গ্রামে তাদের সম্মান ধুলোয় মিশিয়ে দেবে। কিন্তু বাস্তবে দিলীপের পরিবারের কাছে আসলে কোনো টাকাই ছিল না। আশরাফ এটা বিশ্বাস না করে তাদেরকে ব্ল্যাকমেল করার চেষ্টা করলে তখন সীতা ঠান্ডা মাথায় তাকে বসতে বলে ঠান্ডা জুস এনে দেয়। আশরাফ জুসে কয়েক চুমুক দিলে সীতা বলে, স্যার আপনি ঠিকই বলেছেন, সম্মান খুবই বড় জিনিস, যেটা একবার চলে গেলে মৃত্যু ছাড়া কোনো উপায় থাকে না। তাই আমার স্বামীর দ্বিতীয় সম্পর্কের কথা জেনে ওকে খাওয়ানোর জন্য একদিন বিষ এনে রেখেছিলাম, তবে ভাবিনি সেটা আজ কাজে লাগবে। কথাটা শুনেই আশরাফ বুঝে যায় তার সময় শেষ। ঠিক পরক্ষণে আশরাফ বিষের জ্বালায় ছটফট করে মারা গেলে সীতার অর্ডারে সবাই আশরাফের বডিটা বাগানে পুঁতে দেয়। এদিকে সতীশ আশরাফের ঘরে ঢুকে থানার ডেস্কের চাবি নিয়ে কৌশলে দিলীপের কেসের ফাইলের কপি চুরি করে। এরপর সে গিয়ে সুজাতাকে দিলীপের ব্যাপারে সবকিছু জানিয়ে দেয়। তাই যে ভুল ধারণা নিয়ে সুজাতা দিলীপের স্মৃতি আঁকড়ে বেঁচেছিল, তার সব ধারণা একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। এরপর সুজাতা অ্যান্থনির কাছে ক্ষমা চেয়ে দিলীপের ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দেয়। এদিকে সীতা মোহনের বাড়িতে এসে অ্যান্থনিকে মারার প্ল্যান করে। সেই মতো রাতে গুন্ডা নিয়ে অ্যান্থনিকে মারতে এলে অ্যান্থনি উল্টো সবাইকে মেরে শায়েস্তা করে। এরপর সে সীতাকে বলে, আমি এই গ্রামের প্রতিটি মানুষের মন থেকে দিলীপ নামটাই মুছে দেব, যাতে এরা তোমাকে দিলীপের মা বলে ডাকতেও ঘেন্না করে। ঈশ্বর ওকে মেরে শাস্তি দিলেও আমার ভাগে শাস্তি পাওয়া এখনো ওর বাকি আছে। কথাগুলো বলার সময় অ্যান্থনি সামনে দিলীপের আত্মাকেও দেখতে পায়। এদিকে মোহনের বাবা গুন্ডা নিয়ে অ্যান্থনিকে মারতে এলে সে সবাইকে একে একে শেষ করার পর অ্যান্থনি সীতার সামনে অনিলকেও বারবার আঘাত করে। সেই রাতে সুজাতা ও সতীশ থানায় এসে দিলীপের সব কেস ফাইল দিয়ে অ্যান্থনিকে গ্রেপ্তার করতে বলে। অন্যদিকে শশাঙ্ক প্রাণের ভয়ে আশরাফের খুনের দায় নিজের উপরে নিয়ে থানায় আত্মসমর্পণ করে। পুরো ব্যাপারটা জেনে পুলিশ এবার সীতাকেই গ্রেপ্তার করে।
অনিলকে আশরাফ ও বালানের খুনের দায়ে অভিযুক্ত করলেও তাকে আর কোনোদিনও খুঁজে পাওয়া যায়নি, কারণ অ্যান্থনি নিজের বাড়িতেই অনিলকে পুঁতে দিয়েছিল। দিলীপ সহ ওর পরিবারের সব সত্যি গ্রামের সামনে চলে এলে ওদের বাড়ি এবং গ্রামে দিলীপের নামে যত সম্পত্তি ছিল গ্রামবাসীরা সেগুলো ভেঙে ফেলে। সীতা বালান খুনের কেসে অনিলকে বাঁচানোর জন্য আশরাফকে মারার দায় নিজেই স্বীকার করে নেয়। যে মানুষটাকে গ্রামের সবাই সম্মান ও ভালোবেসে দিলীপের মা বলে ডাকত, আজ তারা সবাই বলছে সীতার ছেলে বলে কথা, ওরা তো ওর মতোই হবে। দিলীপের যে সম্মান নিয়ে সীতা গর্ব করত সেটা আজ ধুলোয় মিশে গেছে। ফলে সীতা অপমান সহ্য করতে না পেরে থানায় গলায় দড়ি দেয়। এরই মধ্যে সবাইকে অবাক করে অ্যান্থনি থানায় এসে আত্মসমর্পণ করে। তার কাজ এবার শেষ হয়ে গেছে। অ্যান্থনি যেন মৃত দিলীপের আত্মাকে পুনরায় মেরে ফেলেছে। এমনকি দিলীপের আত্মা চোখের সামনেই নিজের পরিবারকে ধ্বংস হতে দেখল। সবশেষে অ্যান্থনি তাদের এমন অবস্থা করল যাতে ওই পরিবারে আর কোনো দ্বিতীয় দিলীপ জন্ম নিতে না পারে। অ্যান্থনি এখন জেলে এবং ওর পাশে বসে রয়েছে সোফির আত্মা। সবকিছু ধ্বংস করার পর অবশেষে অ্যান্থনি দিলীপের আত্মাকে দেখে হাসতে হাসতে বলে উঠল, ওয়েলকাম ব্যাক দিলীপ। আর এটা দেখিয়ে এই অসাধারণ সাইকো থ্রিলার মুভিটা এখানেই শেষ হয়ে যায়। গল্পের শেষে আমার মনে হয়েছে পুরো গল্পে দিলীপের আত্মার বাস্তবে কোনো অস্তিত্বই ছিল না, বরং সবটা ছিল অ্যান্থনির কল্পনা। কারণ অ্যান্থনি সোফির মৃত্যুটা সহ্য করতে পারেনি, তাই তাকে মেন্টাল হসপিটালেও রাখা হয়েছিল। সে স্কিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত ছিল। এই রোগের শেষ পর্যায়ের রোগী বাস্তব এবং অবাস্তবের মধ্যে পার্থক্য বুঝতে পারে না, তাই অ্যান্থনি ছাড়া দিলীপের আত্মাকে আর কেউই দেখতে পেত না। এমনকি তারা নিজের অজান্তে নিজেকে আহত করে ফেলে। অ্যান্থনি নিজেই নিজেকে আহত করে ভাবত যে এটা দিলীপের কাজ। সে যখন নিজেকে আহত করত সেই সময় সাক্ষী হিসেবে তার আশেপাশে কেউই থাকতো না, সবটাই হতো অ্যান্থনি একা থাকার সময়। আসলে সে যখন প্রতিশোধ নিতে গ্রামে এসে জানতে পারে দিলীপ আগেই মারা গেছে, তখন অ্যান্থনির মনে দিলীপের আত্মাকে নিয়ে একটা ভ্রম তৈরি হয়। তাই প্রতিটা বদলা নেওয়ার সময় সে মনে করত দিলীপের আত্মা তাকে দেখছে আর কষ্ট পাচ্ছে। এবার আপনাদের কি মনে হয় সবকিছু কি অ্যান্থনির কল্পনা ছিল, নাকি সত্যিই সে দিলীপের আত্মার উপর প্রতিশোধ নিয়েছে? আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন।